কোথায় থেকে কোন মেয়ে এসে বলেছে বিশ্ব সুন্দরী, তাতেই তুই পাগল হয়ে গেলি। তুই কি কম সুন্দরী? তাহলে আমিও তো তোকে বিশ্ব সুন্দরী বলতে পারি। মিতু লজ্জা পেয়ে বলল, যাহ, তুই যে কি বলিস না। এখন ঘুমা, আমাকে আবার হাসপাতালে যেতে হবে। আর আন্টির সামনে কিন্তু কিছু বলবি না। আমি বললাম, বলতে হবে না। মিতু আমার চুলে বিলি কেটে দিতে দিতে বলল, আমাদের না বলে যদি কিছু করেছিস তাহলে তোর খবর আছে, মনে রাখিস। কিছুক্ষণ পর আপনা আপনি আমি ঘুমিয়ে গেলাম। যখন ঘুম ভাঙলো তখন দেখি আমি নড়াচড়া করতে পারছি না। চোখ খুলে তাকিয়ে দেখি আম্মু আমাকে 2 হাত দিয়ে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। হঠাৎ দেখি এক ফোঁটা জল আমার চোখ দিয়ে গড়িয়ে পড়লো। এই হলো মায়ের ভালোবাসা। আমাকে কিছুক্ষণ আগে মেরেছে, আর এখন কিভাবে ছোট বাচ্চার মতো আমাকে জড়িয়ে রেখেছে। আসলে মায়ের ভালোবাসার কোনো তুলনা হয় না। চোখ মুখ লাল হয়ে আছে আম্মুর। চোখের পানি মুছে আম্মুর দিকে তাকিয়ে আছি। পৃথিবীর কোনো জায়গা যদি নিরাপদ থাকে তবে সেটা হলো মায়ের কোল। সন্তানের জন্য নিজে গুলি খাবে, তাও সন্তানকে মরতে দিবে না। আম্মু চোখ খুলে আমার দিকে তাকিয়ে আমার গালে একটা চুমু দিয়ে বলল, আমার উপর রাগ করেছিস বাবা? আমি বললাম, ধুর আম্মু, কি বলো? মা যদি ছেলেকে না মারে তাহলে কে মারবে? আম্মু উঠে আমার হাত ধরে ওয়াশরুমে নিয়ে গিয়ে সুন্দর করে গোসল করিয়ে দিয়ে বলল, কাউকে যদি পছন্দ না হয় দূরে থাকবি, আর যেন আমি এমন কিছু না শুনি। আর মিতু যে ওষুধগুলো দিয়ে গেছে সেগুলো ঠিক মতো খাবি, তাহলে তাড়াতাড়ি তুই সুস্থ হয়ে যাবি। এখন আমি ওষুধ লাগিয়ে দেই, এইদিকে আয়। আমি মাথা নেড়ে সম্মতি দিয়ে বললাম, ঠিক আছে আম্মু। রুমে গিয়ে আম্মু ওষুধ লাগিয়ে দিল। কিছুক্ষণ পর খাবার খেলাম, কিন্তু কোথাও মায়াকে দেখতে পেলাম না। এখন বাজে রাত প্রায় 11টার মতো। ছাদের এক কোনায় দাঁড়িয়ে আছি। হঠাৎ কারো কাশির আওয়াজে পেছনে তাকালাম। পেছনে তাকিয়ে দেখি মায়া দাঁড়িয়ে আছে। আমি কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে আছি। মায়া আমার সামনে এসে বলল, কি অবস্থা তোর? আমি হাসি দিয়ে বললাম, দেখ মায়া, আমি তোকে এখন কিছু বলছি না, আমাকে বিরক্ত করিস না, প্লিজ চলে যা এখান থেকে। মায়া বলল, বাবা, এতটা রাগ আমার উপর? আচ্ছা বলতো, আমি কি তোর বোন না? এসব কথা বলতে কি তোর একবারও মুখে বাঁধলো না? আমি বললাম, একজন 20 বয়সী যুবতী মেয়ে আর 25-এর ঊর্ধ্বে একজন পুরুষ, তারা যখন সবকিছু ভুলে ভালোবাসার সম্পর্ক করে তখন কি তাদের লজ্জা লাগে না? নাকি তারা বাহিরেও এসব করে বেড়ায়? আমার কথা শুনে এবার মায়া 2 পা পিছিয়ে গিয়ে বলল, মানে তুই কি বলছিস এসব? আমি বললাম, না মানে এমনি বললাম আর কি। কানার তো আবার মনে মনেই জানা আমি জেগে আছি বলে হয়তো অনেক মানুষ বিরক্ত হচ্ছে, তারা তাদের কাজ করতে পারছে না। ছি, মনটা চাইতেছে গুলি করে মেরে ফেলি। মায়া ধপ করে আমার কথা ঘুরিয়ে বলল, রনি, আমি তোকে এখানে একটা কথা বলতে এসেছি। আমি বললাম, কি আর বলবি? যদি বলতেই চাস বলে দে, না হলে এখান থেকে যা, আমাকে বিরক্ত করিস না। মায়া মাথা নিচু করে বলল, আসলে কথাটা হলো আমি তোর প্রেমে পড়ে গেছি। কখনো ভাবি নাই আমি আমার ছোট ভাইয়ের প্রেমে পড়ব। আই লাভ ইউ চাচাতো ভাই। যে আমি কিছু বলতে যাব তখন মায়া বলল, এখন না, এই উত্তরটা আমি সকালে জানতে চাই। আমি অপেক্ষা করব তোর জন্য। আর বিকালে মার খাওয়ানোর জন্য সরি, মাফ করে দিস। ভালোবাসার জন্য মাঝে মাঝে এমন পরীক্ষা দিতেই হয়, আর সেই পরীক্ষায় তুই পাশও করলি। আমি এখন আসি, ঠিক আছে? উত্তরের অপেক্ষায় থাকবো। এই বলে মায়া চলে গেল। এবার একটা জিনিস আমার নজরে পড়লো, তাই তাড়াতাড়ি মিতুকে কল দিলাম। মিতু ঘুম ঘুম চোখে ফোন রিসিভ করে বলল, এত রাতে কল দিলি কেন? কি হয়েছে? আমি বললাম, সকালে আমাদের এখানে যে বেসরকারি হাসপাতাল আছে না, ওখানে যাবি, গিয়ে দেখবি মায়া নামের কোনো এক রোগী এসেছিল নাকি। যদি এসে থাকে আমাকে সেই রিপোর্টগুলো দিবি, ঠিক আছে? মিতু বলল, হঠাৎ এত রাতে এসব কথা যে বললি? আমি বললাম, কারণ মায়া কিছুক্ষণ আগে আমাকে প্রপোজ করে গেছে। তো গাইস, গল্পের নেক্সট পার্ট যদি দেখতে চাও তাহলে তোমরা রেদওয়ানুল হাসান ভাই ইউটিউব চ্যানেলে চলে যাও। ইউটিউব চ্যানেল লিংক টিকটক বায়োতে দেওয়া আছে। তাছাড়া ইউটিউবে গিয়ে সার্চ করলে পেয়ে যাবা, রেদওয়ানুল হাসান ভাইয়া সার্চ করবা, তাহলে আমাদের গল্পটা সবার আগে পেয়ে যাবা। আর সবার আগে কিন্তু ইউটিউবেই আসে। আর টিকটকে যদি নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি চাও তাহলে 1000 কপি লিঙ্ক করে দাও। আর সম্পূর্ণ গল্প দেখতে হলে এখনই ইউটিউব চ্যানেলে চলে যাও। তো তোমরা এখনই লাইক, কমেন্ট, শেয়ার যা যা করা লাগে তা বেশি বেশি করে দাও। আর আইডিতে যারা নতুন আছো তারা এখনই আইডিটা ফলো করে দাও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।